আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের সাবেক স্বৈর শাসক শাসিকা শেখ হাসিনা তিনি এখন দিল্লিতে পালিয়ে গিয়েছেন এবং দিল্লির রাজকীয় মেহমান রূপে তিনি সেখানে আছেন। তার দু চোখ ভরা স্বপ্ন তিনি আবার বাংলাদেশে ফিরে আসবেন, আবার সেই গণভবনে তার জন্য সানাই এবং নহবত বাজবে। তার অসংখ্য ভক্তকুল সাক্ষাৎ লাভের জন্যে আগের মতন করে গণভবনের দরজায় ভিড় জমাবেন। তিনি রাষ্ট্রের পয়সায় রাজকীয় খাবার খাবেন, আর তার অভ্যাগত তিনি যাদেরকে দাওয়াত করে নিয়েছেন বা দাওয়াত করবেন তাদেরকে নিয়ে পোলাও, কুরমা, কালিয়া কুপ্তা, পিঠে, পায়েস, পুলি খাবেন। শিল্পী মমতাজ গান গাইবে। তারপর যারা যন্ত্রী তারা দোতারা বাজাবে। চলচ্চিত্র এবং নাট্য অঙ্গনের যারা লোকজন তারা নৃত্য এবং সঙ্গীতে গণভবন মুখরিত করবে। আর তা দেখে কোটি কোটি আওয়ামী লীগের যারা নেতাকর্মী সুবহানাল্লাহ, মাশাল্লাহ এই কথা বলে শুকরিয়া আদায় করবে। এরকম একটা কল্পনার জগৎ যখন আওয়ামী লীগের মধ্যে বিরাজ করছে এবং যারা কোনো অবস্থাতেই বিশ্বাস করতে পারছেন না এবং মেনে নিতে পারছেন না যে একটি গণ অভ্যুত্থানে তাদের পতন হয়েছে এবং সেই গণ অভ্যুত্থানটি হয়েছে তাদের কুকর্মের কারণে, এবং সেই গণ অভ্যুত্থানটিকে তারা নৃশংস এবং নির্মম কর্মকাণ্ড দ্বারা, হত্যাকাণ্ড দ্বারা এভাবে বিক্ষুব্ধ করেছিলেন জনগণকে যে এই গণ অভ্যুত্থানের পর আসলে যে পরিণতি হওয়ার কথা ছিল, যেটা তারা আশঙ্কা করেছিলেন 10 লাখ লোক মারা যাবে, একটি লোকও সেভাবে মরেনি। তো তারপরও তারা তাদের কোনো কর্মকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করছেন না। তাদের মধ্যে অনুশোচনা নেই, হতাশা নেই, ভয় নেই, আতঙ্ক নেই। তারা নির্বিকার চিত্তে পালিয়ে আছেন এবং পালিয়ে থেকে থেকে তারা স্বপ্ন দেখছেন যে কোনো সময়, যে কোনো মুহূর্তে তাদের নেত্রী চলে আসবেন এবং তাদের আবার সেই রাজকীয় জীবন শুরু হয়ে যাবে। এটি গেল একটি অংশ। দ্বিতীয় অংশ হল ডক্টর মোহাম্মদ ইউনূস, তার গ্রামীণ ব্যাংকের সহকর্মী এবং দীর্ঘদিন তার সঙ্গে যাদের সুসম্পর্ক ছিল তারা, এবং এই ছাত্র আন্দোলনের সঙ্গে যারা গোপন এবং প্রকাশ্যে জড়িত ছিল সেই সমন্বয়ক এবং সমন্বয়কদের মধ্যে যারা নিয়ন্ত্রণ করছিলেন ছদ্মবেশে জামাত এবং শিবির, তারা মূলত এই সরকার চালাচ্ছেন। তো সরকারের বয়স বেশি দিন হয়নি, কিন্তু এর মধ্যে আমরা অনেকেই ধৈর্য হারিয়ে ফেলেছি। আর যারা সরকার সমর্থক তারা অনন্তকালের জন্য এই সরকারের প্রতি ধৈর্য ধারণ করতে চাচ্ছেন। ঠিক সেইভাবে ধৈর্য ধারণ করতে চাচ্ছেন যেভাবে আওয়ামী লীগের লোকজন শেখ হাসিনার প্রতি নির্ভর করে নিজেদের বিবেক এবং বুদ্ধি, চিন্তা এবং চেতনার সকল দরজা বন্ধ করে অন্ধভাবে শেখ হাসিনাকে সমর্থন করছিলেন। ঠিক তদ্রূপ কিছু মানুষ এখনও ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের প্রতি একেবারে নিরবচ্ছিন্ন সমর্থন দিয়ে যাচ্ছেন। এই অল্প কয়েকদিনে ডক্টর মোহাম্মদ ইউনূস যে কর্মকাণ্ড করেছেন, তো সেই কর্মকাণ্ডের ফলে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং শেখ হাসিনার যে শাসন ক্ষমতার গতি এবং প্রকৃতি, ব্যক্তি ইউনূস এবং ব্যক্তি শেখ হাসিনা, ওনাদের মধ্যে মিল এবং অমিল এই জিনিসগুলো কি, এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। প্রথমত ব্যক্তি হিসেবে যাই। ব্যক্তি হিসেবে শেখ হাসিনা খুবই প্রশংসা পছন্দ করেন, আর ডক্টর মোহাম্মদ ইউনূস প্রশংসা পছন্দ করেন না এরকম কোনো প্রমাণ নাই। বরং এই অল্প কয়েকদিনের মধ্যেই দেখা গিয়েছে যে তার অতীতের কর্মকাণ্ড এবং বর্তমান কর্মকাণ্ড তিনি প্রশংসা শুধু পছন্দ করেন না,
শেখ হাসিনার চাইতে বেশি প্রশংসা পছন্দ করেন, এবং শেখ হাসিনা যারা তার প্রশংসা করে সেই প্রশংসাপত্রগুলো যতটা না তিনি সযত্নে নিজের কাছে রাখেন, তার চেয়ে আরও অধিকতর যত্ন নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সংরক্ষণ করেন। নিদারুণ একটি মিল। 2 নম্বরে হলো যে শেখ হাসিনার দেশি এবং বিদেশি অনেকগুলো ডিগ্রি পাওয়ার লোভ ছিল, লালসা ছিল, আকাঙ্ক্ষা ছিল, কামনা ছিল, বাসনা ছিল। এবং তিনি কত যে ডিগ্রি, 200-250 ডিগ্রি তিনি নিয়েছেন, সংবর্ধনা নিয়েছেন, বিভিন্ন পত্রপত্রিকায় তার পক্ষে লেখালেখি হোক, তাকে মহামানবী হিসেবে চিহ্নিত করা হোক, এই কাজ করার জন্য তিনি অকাতরে রাষ্ট্রীয় অর্থ এবং দলীয় অর্থ তিনি ব্যয় করেছেন। ফলে তাকে নিয়ে বিশ্বের অনেক দেশে অনেক বড় বড় পত্রিকাতে নিবন্ধ প্রকাশিত হয়েছে, এবং তিনি বিশ্বনেত্রী, বিশ্ব মানবতার ধাত্রী, গণতন্ত্রের জননী, নানা উপাধিতে তার আপনজনের নিকট তিনি বলতে গেলে মহামানবী হয়ে উঠেছিলেন। একইভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস, তারও প্রায় 300-4 মতো দেশি বিদেশি ডিগ্রি আছে, পদ আছে, পদবি আছে। তাকে নিয়ে বাংলাদেশে খুব বেশি লেখালেখি হয়নি। আমি 4-5 বার তাকে নিয়ে সম্পাদকীয় লিখেছি, কিন্তু তাকে নিয়ে ওইভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে খুব বড় 2000-2500 শব্দের সম্পাদকীয় বাংলাদেশের কোনো পত্রপত্রিকায় লিখেছে আমি দেখিনি। কিন্তু দেশের বাইরে বড় বড় পত্রিকা, সেই ওয়াশিংটন পোস্ট, দ্য গার্ডিয়ান, টাইম ম্যাগাজিন, সব জায়গাতে ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে অনেক অনেক নিবন্ধ প্রকাশিত হয়েছে। এবং বাংলাদেশে যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে 300 জন বিবৃতি দিয়েছেন, আবার ইউনূসের পক্ষে বিশ্ববরেণ্য 300 জন লোক বা 400 জন লোক বিভিন্ন সময় বিবৃতি দিয়েছেন। তো কাজেই সার্টিফিকেট সংগ্রহ, ডক্টরেট ডিগ্রি সংগ্রহ, এবং যাকে বলা হয় আন্তর্জাতিক অঙ্গনে নিজের ভাবমূর্তি প্রতিষ্ঠিত করার জন্য তার যে চেষ্টা এবং তদবির, এটি আমার কাছে শেখ হাসিনার চাইতে মনে হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনেক বেশি নম্বর দেয়া যেতে পারে। এরপর সেটি হলো কথাবার্তা এবং আচার আচরণে ধারাবাহিকতা বজায় না রাখা। শেখ হাসিনার অবস্থা যেমন ছিল, ডক্টর মোহাম্মদ ইউনূসের অবস্থা তদ্রূপ। অর্থাৎ তিনি একবার ভারতের বিপক্ষে বললেন, আবার পক্ষে, আবার ছাত্রদের খুব পক্ষে তিনি, এই সমন্বয়কদের খুব পক্ষে তিনি বললেন, তারাই তাকে পাঠিয়েছে। কিন্তু আমেরিকাতে যে 58 জন লোক নিয়ে তিনি গেলেন, তার মধ্যে যারা তাকে ক্ষমতায় বসিয়েছেন এরকম সমন্বয়কদেরকে আমি দেখতে পেলাম না। তো সেদিক থেকে শেখ হাসিনা আর তার মধ্যে সামঞ্জস্য আছে। শেখ হাসিনার একটা বৈশিষ্ট্য হলো, শেখ হাসিনার যখন প্রয়োজন বিভিন্ন সময় হয়েছে, তিনি নিজে থেকে উদ্যোগী হয়ে কাউকে বুকে জড়ানোর দরকার হলে জড়িয়ে ধরেছেন, যেমন সোহেল তাজকে জড়িয়ে ধরেছেন। আবার কাউকে যদি বুকে চাকু মারতে হয়, তিনি সেই কাজটি করেছেন। তারপর যেখানে হাসার দরকার তিনি হেসেছেন, যেখানে কান্নার দরকার সেখানে কেঁদেছেন, যেখানে তসবিহ নেওয়া দরকার তসবিহ নিয়েছেন, উমরা করেছেন, অলি আল্লাহ সেজেছেন। আবার যেখানে উলুধ্বনি দেওয়া দরকার, নৃত্য করা দরকার, সেই জিনিসগুলো তিনি করেছেন। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা চিন্তা করেন, তিনি সৌদি আরবে গিয়ে সৌদি আরবের বাদশার ভাষায় কথা বলেছেন, দিল্লিতে গিয়ে, আগরতলাতে গিয়ে তিনি নরেন্দ্র মোদীর ভাষায় কথা বলেছেন, আমেরিকাতে গিয়ে আমেরিকার ভাষায় কথা বলেছেন। আর গ্রামীণ ব্যাংকের কোনো জায়গা তিনি পরিদর্শন করতে গিয়ে, অফিস পরিদর্শন করতে গিয়ে তিনি সেই এলাকার মানুষের মতো কথা বলেছেন। আর তারও যখন যাকে দরকার তাকে তিনি খুব সুন্দরভাবে আপন করে নিয়েছেন। মানব জমিনের মতিউর রহমান চৌধুরী, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাবেক সাংবাদিক ডয়েজ ভেলের খালেদ মহিউদ্দিন, গোলাম মর্তজা, ডেইলি স্টারের, তারপর তারিক চয়ন,
মানব জমিনের এই মানুষগুলো আনকন্ডিশনালি বিভিন্ন সময় তাকে সহযোগিতা করেছেন, আর তিনি তাদের সহযোগিতা পাওয়ার জন্য করেননি এমন কোনো কাজ নেই। এভাবে সমাজের অনেক লোকের কাছ থেকে তিনি সাহায্য নিয়েছেন, সহযোগিতা নিয়েছেন। কিন্তু যখন তার সুসময় এসেছে, তিনি এরকম কাউকে ডেকেছেন, একান্ত বৈঠক করেছেন, বন্ধুত্বের আবরণে তাদেরকে বলেছেন এক কাপ চা খান আমার সঙ্গে এসে, বা এই যে আমি এখন শাহী খাবার খাচ্ছি, সরকারি খাবার খাচ্ছি, জনগণের টাকার খাবার খাচ্ছি, এই খাবার আবার ডাক্তাররা পরীক্ষা করে আমাকে দিচ্ছে, আবার আমি যে বিদেশে যাচ্ছি সেই বিদেশে আমার খাবার পরীক্ষা করার জন্য যে ডাক্তার, এই ডাক্তারও আমি নিয়ে যাচ্ছি। তো আপনারা যারা আমার বন্ধু আছেন, দেখেন তো এরকম পরীক্ষা করা খাবার কেমন লাগে। তিনি একদিনের জন্য এরকম কাউকে গণভবনে ডেকেছেন, যমুনাতে দেখেছেন, এই দৃশ্য আমি দেখিনি। তার যারা প্রমোটার ছিলেন বিভিন্ন সময়টিতে, সেই প্রমোটার যারা আছেন কারোর সঙ্গে তার কোনো যোগাযোগ নেই, বরং তার সঙ্গে তার যে আত্মিক সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, বন্ধন, যেটাকে বলা হয় নেপোটিজম, সেই বন্ধনগুলো তিনি সুকৌশলে তিনি রক্ষা করেছেন। এবং এখনো পর্যন্ত তার দীর্ঘদিনের যারা সাথী, সেই নূরজাহান বেগম, সামিয়া বেগম, তারপরে দেবপ্রিয় ভট্টাচার্য, মানে যারা যারা তার দীর্ঘদিনের সাথী, গ্রামের পড়েছেন বা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, তারাই এই সময়টিতে তার কাছাকাছি এসেছেন। শেখ হাসিনার ক্ষেত্রে এই জিনিসটি সমানভাবে প্রযোজ্য, কিন্তু শেখ হাসিনার কাজের চাইতে শেখ হাসিনাটা ছিল অনেকটা খ্যাত প্রকৃতির, গোপালগঞ্জের গ্রাম্য প্রকৃতি। আর শেখ হাসিনার এই যে প্রতিদ্বন্দ্বী ডক্টর মোহাম্মদ ইউনূস, সে এই পুরো কাজটি করছেন অত্যন্ত দক্ষতার সাথে আর অভিজ্ঞতার সঙ্গে, ভেরি স্মার্টলি। এরপর তৃতীয় যে বিষয়টি, সেটি হলো ভয় পাওয়ার ক্ষেত্রে এবং ভয় দেখানোর ক্ষেত্রে। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের এখনও ভয় দেখানোর মতো পর্যায়ে আসেনি। হাসিনার ছিল, তিনি সবাইকে ভয় দেখাতেন, কিন্তু ভয় পাওয়ার ক্ষেত্রে দুজনেরই চরিত্র প্রায় সমান এসেছে। সেটি হলো শেখ হাসিনা সবসময় তার এসএসএফ দ্বারা মানে একেবারে যাকে বলে পরিবেষ্টিত থাকতেন। তো সেই এসএসএফ তাকে এক সেকেন্ড রক্ষা করতে পারেনি। মধ্যেগণে তার পুরো 15 বছরের যে সময়, এই রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা এই এসএসএফের পেছনে ব্যয় করা হয়েছে, এবং শেখ হাসিনার সঙ্গে সাধারণ জনগণের যে সম্পর্ক, এটি এই এসএসএফ কাট আউট করে দিয়েছে। এবং শেষের দিকে তাকে অনেকটা গৃহবন্দীর মতো তারা করে ফেলেছিল। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষেত্রে দেখলাম যে তিনিও ঠিক সেই এসএসএফের যে যাকে বলা হয় সিকিউরিটি, সেই সিকিউরিটির মধ্যে তিনি পড়ে গেছেন, এবং বিশাল এসএসএফের একটা বহর নিয়ে তিনি আমেরিকাতে গিয়েছেন। এবং আমেরিকাতে গিয়ে এসএসএফের আসলে সত্যিকার অর্থে কোনো কর্মই নাই। সেখানে তার নিরাপত্তা থেকে শুরু করে সবই আমেরিকান সরকার দেবে। তার ব্যক্তিগতভাবে আর্মড অবস্থায় এই এসএসএফের যারা লোকজন আছে সেখানে তারা তাকে কি করতে পারবে আমার মাথায় সেটা ঢুকছে না। অন্যদিকে আমেরিকার যে সিস্টেম আছে, সেখানে মিলিটারি অর্থাৎ সেনাবাহিনীর যারা লোকজন আছে, আপনি ইচ্ছে করলে তাদেরকে ভাড়া করতে পারেন। অর্থাৎ মার্কিন যে ম্যারিন হেলিকপ্টার সহ, গানবোট সহ, সব কিছু সহ, ড্রোন সহ আপনি তাদেরকে ভাড়া করতে পারেন। আমেরিকাতে সেই সিস্টেম আছে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস যদি চাইতেন, অর্থাৎ যে পরিমাণ টাকা তিনি এই এসএসএফের লোকদেরকে এখান থেকে নিয়ে গেছেন, তার অর্ধেক টাকা দিয়েও, তারও কম টাকা দিয়ে তিনি যদি এয়ারপোর্ট থেকে পুরো মার্কিন সেনাবাহিনীর একটি ইউনিটকে ভাড়া করতে চাইতেন, বা পুলিশের একটি ইউনিটকে তিনি ভাড়া করতে চাইতেন, তিনি সেটা পারতেন, এবং সেটি তার জন্য সব দিকে ভালো হতো। কিন্তু সেটা না করে তাকে হয়তো কেউ ভয় দেখিয়েছে যে ওখানে ডিম মারতে পারে, আওয়ামী লীগের লোকজন এই কাজ করতে পারে, এবং সেখানে তাকে এসএসএফ তাকে এটা রক্ষা করবে। তো এই যে ভয় পাওয়ার যে ক্ষেত্র, সেই ক্ষেত্রে আমি এই দুজনের মধ্যে কোনো পার্থক্য দেখতে পাচ্ছি না। এরপরে তাদের মধ্যে যে মিল রয়েছে, সেই মিল রয়েছে সেটি হলো ক্ষমতায় যে তারা বসেছেন, বসার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক যে সম্পর্ক, সেই সম্পর্কের দোলাচলে তারা উভয়ই সমানভাবে পড়েছেন।
শেখ হাসিনা যেভাবে চীন, আমেরিকা, তারপরে ভারতকে নিয়ে তালগুল পাকিয়ে ফেলেছেন, তেমনি ডক্টর মোহাম্মদ ইউনূস সব কিছুর সঙ্গে লটর পটর, একেবারে ওলট পালট হয়ে গেছে। লটর পটর শব্দের অর্থ আমি বুঝি না, তো লডর ফডর, মানে যেটা আঞ্চলিক ভাষা চট্টগ্রামের, এরকম আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এরকম একটা লডর ফডরের মতো অবস্থা তৈরি হয়ে গিয়েছে। মানে স্ট্রিক্ট, পারফেক্ট, পয়েন্টিভ জায়গাতে তিনি যেতে পারছেন না। তো এই হলো মোটামুটি মিল অমিলের জায়গা। আর বাকি যে বিষয়গুলো, সেটি ডক্টর মোহাম্মদ ইউনূসকে সময় দিতে হবে। তিনি যদি শেখ হাসিনার মতো আরও 15 বছর থাকতে পারেন বা 10 বছর থাকতে পারেন, তাহলে হয়তো আগামীতে এই দুজনের মধ্যে কতটা পার্থক্য আছে, কি আছে, সেটি বোঝা যাবে। তবে মূল ব্যাপার হলো, ইউনূস সাহেবকে যারা ভালোবাসেন তারা চাচ্ছেন যে তিনি অনন্তকাল থাকুন, তার আয়ু 100 বছর বৃদ্ধি পাক, এবং তিনি বাংলাদেশের একটা কিংবদন্তি ইতিহাস তৈরি করেন। বাংলাদেশকে আমেরিকা বানিয়ে দিন, এবং বাংলাদেশকে ইংল্যান্ড বানিয়ে দিন, অস্ট্রেলিয়া বানিয়ে দিন, কানাডা বানিয়ে দিন, এবং তার নেতৃত্বে এটা সম্ভব। তিনি বিশ্ব মানব। তো এরকম বহু বিশেষণ তাকে লাগিয়ে তার যারা শুভার্থী, তারা ভীষণ রকম আশাবাদী হয়ে পড়েছেন বাংলাদেশের যে কোনো বিষয়। এবং তিনি এই কয়েকদিনে যা কিছু করেছেন বা যা কিছু করেনি ডাজ নট ম্যাটার, কিন্তু তার শুভার্থীরা তাকে নিয়ে যে সকল ইতিবাচক কথাবার্তা বলছেন, প্রচার চালাচ্ছেন, প্রোপাগান্ডা চালাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আমি মনে করি আওয়ামী লীগের যারা লোকজন ছিল শেখ হাসিনার গুণমগ্ধ, প্রচার করতেন শেখ হাসিনার পক্ষে, তার চাইতে ডক্টর মোহাম্মদ ইউনূসের যারা প্রচারকর্মে নিয়োজিত, তারা অনেক স্মার্ট এবং অনেক সুন্দর, দেখতেও সুন্দর, কর্মেও সুন্দর। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।